নাগরিক, আমি কেন দাবি করতে হবে? আমাকে কেন দাবি করতে হবে? আমার তো ডকুমেন্টস আছে। All are being audited by the Supreme Court of India. True that. And the Supreme Court in this written order has specified that if you want out of turn hearing, you have to approach the tribunal. So we are here with all our documentation. ছবি করতেও মানা করেছে, দাঁড়াতেও মানা করেছে। আমরা রয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের বাইরে, এবং এই বিল্ডিং এর মধ্যেই চলছে ট্রাইব্যুনালের কাজ। 19 জন জাজ যাদেরকে ট্রাইব্যুনালে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ফর্মার জাজও রয়েছেন, ফর্মার চিফ জাস্টিসও রয়েছেন, তাদেরকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন যাদের ডিলিট হয়ে গেছেন, যারা তাদের হিয়ারিংগুলোকে শুনে নিষ্পত্তি করার। কিন্তু তারা নিষ্পত্তি কখন করবেন? যখন কেসগুলো তাদের কাছে আসবে। কেস কি আদেও তাদের কাছে এসেছে? যদি এসে থাকে, কত সংখ্যায়? তারপর কত মানুষ এখানে এসে পৌঁছেছেন? আপনি যদি এই বিল্ডিং এর বাইরে এসে দাঁড়ান, আপনি দেখতে পাবেন এই গেটটি বন্ধ। আমি যখন আসি তখন গেটটা খোলা ছিল। ওই আরেকটি দিক যেখানে মেন গেটটি রয়েছে, সেই গেটটা খোলা রয়েছে, কিন্তু চারিদিকে ছত্রে ছত্রে সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডিআইজি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন। কারণ সুপ্রিম কোর্ট বারংবার বলেছে সিকিউরিটি অফ দিস জাজেস ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। এটাই হওয়া উচিত। তারা সবার জন্য কাজ করছেন, তাদের সিকিউরিটি আমাদের সবার দায়িত্ব। কিন্তু একটা জিনিস যেটা বারংবার দেখাবো আজকে এই রিপোর্টে, কারণ আমি লাস্ট 1.5 ঘন্টার উপরে এখানে রয়েছি এই এই কাক ফাটানো রোদের মধ্যে, এবং এসে দেখছি কারোর কাছে কোনো ক্ল্যারিটি নেই। ক্ল্যারিটি নাম্বার 1, ভিতরে যে হিয়ারিংটি হবে সেই হিয়ারিং এর কাগজপত্র কি এখানে জমা নেওয়া হচ্ছে? উত্তরটা স্বাভাবিক না, কারণ এই ট্রাইব্যুনালে কাগজপত্র ফিজিক্যালি জমা নেওয়ার কোনো জায়গাই নেই। অথচ বহু মানুষ এখানে অলরেডি এসছেন যারা কাগজ নিয়ে এসছেন কাগজ জমা দেওয়ার জন্য। অর্থাৎ কমিউনিকেশনে কোনো জায়গায় একটা বিশাল বড় অভাব রয়েছে। 1, 2, ভিতরে কি হচ্ছে আমরা জানি না। 3, ফিজিক্যাল হিয়ারিংই সম্ভব না ভার্চুয়াল হিয়ারিংও সম্ভব? সুপ্রিম কোর্ট গতকালের হিয়ারিং এ বলেছেন যে যাদের নাম স্পেশাল পাওয়ার্স ইনভোক করে আন্ডার আর্টিকেল 142 বলেছে, যাদের নাম ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে 21শে এপ্রিলের আগে, এবং তারা যদি ফার্স্ট ফেজের ভোটার হন, তাহলে তারা ফার্স্ট ফেজে ভোট দিতে পারবে। যাদের নাম 27শে এপ্রিলের আগে ক্লিয়ার হয়ে যাবে এবং তারা যদি সেকেন্ড ফেজের ভোটার হন, তাহলে তারা সেকেন্ড ফেজে ভোট দিতে পারবেন। অর্থাৎ তাদের নাম ইনক্লুড করতে ইলেকশন কমিশনকে সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে ইনক্লুড করতে ইনস্ট্রাকশন দিয়েছে, ডিরেকশন দিয়েছে। কিন্তু যেটা আমরা প্রথম থেকে দেখে এসেছিলাম, ইলেকশন কমিশনের একটা অনিচ্ছুক অ্যাটিটিউড। তারা চান না কি এখানে আবার নতুন করে ভোটার লিস্টে যেটা ফ্রিজ হয়ে গেছে সেটা খুলে ওখানে মানুষজনকে অ্যাড করা হোক, এবং বারংবার বলেছে ভবিষ্যতে তারা নিজেদের নাম ক্লিয়ার করে ভোটার লিস্টে ফেরত এসে ভবিষ্যতের ইলেকশনে যাবে। এখন আর আসতে হবে না, এখন আর কাজের মধ্যে ভুলভাল আনিয়ে লাভ নেই। কিন্তু অদ্ভুত জিনিস, সুপ্রিম কোর্ট বারংবার বলেছে যে যদি এই মাটিতে তোমার জন্ম হয়েছে আর এই মাটিটা তোমার, তুমি জানো, তাহলে ভোট দেওয়ার অধিকারটা শুধু কনস্টিটিউশনাল নয়, ওটা আবেগের জায়গা। কিন্তু এখানে কতগুলো মানুষের ক্লিয়ার হচ্ছে বা হতে পারে বা হবে, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। কিভাবে ক্লিয়ার করাবেন সেই প্রশ্নটাই তো আপনাকে, সেই প্রশ্নের উত্তরটাই তো অর্ধেক মানুষ জানেন না। কারণ এখানে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবার জায়গা কোনো নেই, কোনো পেপার ডাম্প করবার, পেপার দেওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ মানুষজনকে এখানে এসে পেপার জমা দেওয়ার কোনো জায়গা এখানে নেই। তাই তাদেরকে হয় অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে, কিংবা ডিএম অফিসে গিয়ে, ডিও অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে দরখাস্তটা দিতে হবে। এবং তারপর যখন এটা ট্রাইব্যুনালের কাছে এসে পৌঁছবে, তারপর জাজেসরা যখন তাদেরকে নোটিশ পাঠিয়ে ডাকবে, তখন তারা এখানে আসতে পারেন, কিংবা ভার্চুয়ালি হিয়ারিং হতে পারে। পুলিশের বক্তব্য যে এখানে ভার্চুয়াল হিয়ারিং হচ্ছে, নট নেসেসারিলি লোকজনকে আসতে হবে। কারণ আমি যতক্ষণ এখানে রয়েছি, এই জায়গা দেখুন চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, এবং এখানে কিন্তু আপনার মানুষজনের প্রবেশ নিষিদ্ধ যদি না আপনাকে ডাকা হয়। তাই এদিকে ব্যারিকেড, ওদিকে ব্যারিকেড, এই গেট বন্ধ, ওইদিকে 2 নম্বর গেট বন্ধ, সমস্ত গেট বন্ধ, এবং চারিদিক আটকানো রয়েছে। তার কারণ যাদের
ডাকা হয়নি তারা ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। স্যার, তমাল সাহা, I need some clarity, sir, on record. How many are the judges, the tribunal functioning today? And is it functional, sir? It has started functioning since 12. Since 12. Sir, why are there no people today? It is mostly done in virtual mode. Virtual mode, okay. So yesterday also nobody came? Nobody. I mean the people. People are not supposed to come here. Nobody is supposed to come here. If only the judges deem it fit to call someone for any clarity. Otherwise, it is done in virtual mode. And okay, but if my case is being deleted, will I be allowed to speak or my lawyer allowed to speak? It's virtual. That again virtually. I know, but এত সেন্ট্রাল ফোর্স হয়েছে স্যার, একটা এফেক্টেড মানুষ এসেছে, বা এনি সিকিউরিটি থ্রেট নন। তো আপনি অ্যাপ্লিকেশন, আপনার কার নাম বাদ গেছে? আমার বই। ওনার নাম বাদ গেছে। হ্যাঁ আর আপনারা বহরমপুর থেকে আজকে স্ট্রেট এখানে এসেছেন, হ্যাঁ। তো আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করেছেন? অ্যাপ্লিকেশন বলতে আমরা একটা ট্রাস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছিলাম, ওনারা বলেছিলেন আজকে এখানে আসার জন্য। ট্রাস্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন? হ্যাঁ মানে সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ, তো সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল ফর্ম করেছে, কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ফাইল করেছেন? হ্যাঁ অ্যাপ্লিকেশনটা ফাইল কোথায়, কিভাবে ফাইল করেছেন? অনলাইনে যেটা হয়। তো তার কোনো রিসিট পেয়েছেন? হ্যাঁ রিসিভ আছে আমাদের তো কাছে। আপনারা ফোন নাম্বার দিয়েছিলেন সে অ্যাপ্লিকেশনের সময়? হ্যাঁ ফোন নাম্বার দিয়েছিলাম। আচ্ছা, তো কোনো ফোন এসছে? না কোনো ফোন আসেনি। ইমেল আইডি দিয়েছিলেন? না ইমেল আইডি দিন। অনলাইনে অফলাইনে সব রকম অ্যাপ্লিকেশন করেছে, আমার নাম ডিলিট হয়ে গেছে হ্যাঁ। তার জন্য। এবার তার ভিত্তিতে মানে অনলাইন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে যেটা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা বলছে তার ভিত্তিতে এখানে বলা হয়েছিল হিয়ারিং এ আসতে, ঠিক আছে। এবার সেই হিয়ারিং এর ভিত্তিতে যিনি উকিল আছেন তিনি বলেছিলেন এখানে আসবেন, এই যে 100 জনের নাম আছে এনাদেরকে আজকে ডাকা হয়েছে কোথায় এখানে। 100 জনের নাম আছে? দেখুন এইখানে, আচ্ছা, এরা? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে 100 জন ক্যান্ডিডেট আছে, হ্যাঁ। তাদেরকে একটার মধ্যে এখানে ডাকা হয়েছে। এবার সেটা উকিল আপনাকে বলেছে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনাদের কাছে ট্রাইব্যুনাল থেকে কোনো ফোন এসেছিল? না না, কোনো ফোন বা কিছু আসেনি। আচ্ছা, এই ট্রাস্টের মাধ্যমে, এই যে এটা কোনো সেবা সমিতি বা এই জাতীয় কোনো ট্রাস্ট, তার মাধ্যমে এইগুলো করা হচ্ছে, ঠিক আছে। যাদের নাম ডিলিট হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারছে। আচ্ছা, তা আমিও সেভাবেই করেছিলাম, দিয়ে এখানে ডাকা হয়েছে। কিন্তু আপনাদের এই নামটা কোথায়, তো সেটাই দেখতে পাচ্ছি না। এটা তো কোর্টের একটি অর্ডার। এই যে দেখুন, এই যে আজকে ডেট দেওয়া আছে এইখানে, এই যে নামগুলো পরপর যে আছে, ওই নামগুলো বলুন। এই যে দেখুন 1 থেকে এই দেখুন 27 নম্বর, আমি কোয়েল ঠাকুর আমার নাম আছে। এই এই দেখুন কোয়েল ঠাকুর, আমি বহরমপুর থেকে আসছি। এক সেকেন্ড, আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করেননি? হ্যাঁ, বিএলও কিছু জানে না, বিএলও কিছু জানে না? বিএলও হাত তুলে নিচ্ছে, ও কিছু জানে না। ইভেন আমার ফ্যামিলি সবারই নাম আছে, আমার নাম নাই। আপনার কোনো ডকুমেন্টসের কোনো মানে কোনো ফল্ট নেই, সবকিছু ওকে। আপনার বাড়িতে কারো 2002 এর সময় নাম হ্যাঁ, ছিল? আমার বাবার নাম ছিল, মায়ের নাম আপনি ছিল। কি সেই ফর্মে বাবার নাম? হ্যাঁ, বাবার ভিত্তিতে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, বাবার আচ্ছা। নামের এগেইনস্টে। বাবার নামটা আছে ভোটার লিস্টে? সব আছে আমার, যে কোনো ডিলিট ডকুমেন্টস, করলো কেন? কোনো উত্তর নাই, বিএলওর কাছে কোনো উত্তর নাই। এমনকি বিএলওর ওপরে যিনি ইআরও বোধহয়, তার কাছেও কোনো উত্তর নাই। বাই মিস্টেক হয়েছে ওনাদের কথা। বাই মিস্টেক হ্যাঁ। হয়েছে, আর আপনাকে সেই মিস্টেকের জন্য এখন হ্যাঁ, তো বহরমপুর থেকে আসতে হচ্ছে। ইভেন এর পিছনে বহরমপুরেও অনেক কাঠখড় পুরাতে হয়েছে আমাকে, মানে অনেক জায়গায় অনেক অ্যাপ্লিকেশন, মানে আমাকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হয়েছে ডিএম অফিসে, অনলাইনে করেছি 2 জায়গায়। ডিএম অফিসে গেছেন? হ্যাঁ, ডিএম অফিসে অ্যাপ্লিকেশন করেছি। এরকম হাজার হাজার লোকে করছে, আমিও সেই রকমই করেছি। আর আজ এখানে আসতে হয়েছে, আসার পরে তো জানছি এখন কিছুই না এখানে, জানি না এখন, দেখা যাক কি হবে। তো আপনাকে আবার ফেরত চলে যেতে হবে? দেখা যাক, যার মানে যার থ্রু দিয়ে এসছি তিনি বললেন ওয়েট করতে, এখন দেখা যাক। এখানে বলছে যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে তারাই শুধু আসবে, আচ্ছা। যে ভিতরে 19 জন জাজ রয়েছেন হুম। হিয়ারিং এর জন্য, হুম, হুম, তারা শুধুমাত্র তাদেরকে এন্টারটেইন করছে যাদের যাদের কে ডাকা হচ্ছে। হুম, হুম, তো আপনাকে যদি ডাকা হয়ে থাকে আপনাকে এন্টারটেইন করা উচিত, কিন্তু ডেকেছে তার কনফার্মেশনটা কোথায়?
সেটা জানি না, আমরা তো জাস্ট কথাতেই, ওনার কথাতেই চলে এসেছি এখন। সেবা ট্রাস্ট কি আপনাদের খুঁজে পেয়েছেন না আপনারা এনাদের খুঁজে পেয়েছেন? আমরা ওনাকে খুঁজে পেয়েছি, মানে একজনের মারফত আমরা পেয়েছি। ইউনিভার্সাল সেবা সংঘ ট্রাস্ট, এটা কি আরএসএস এর সংঘ? এটা স্যার বলতে পারবো না। এটা আমরা কিছুই বলতে পারবো না। হ্যাঁ, ট্রাস্টে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, কিন্তু এখানে কোথায় লেখা রয়েছে যে এনাদেরকে আজকে আসতে হবে? এই ইউনিভার্সাল সেবা ট্রাস্ট যারা নাকি একটা পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে, দেখুন আমার পয়েন্ট এটা নয় যে কে কাকে সাহায্য করবার চেষ্টা করছে, পয়েন্ট হচ্ছে কিভাবে সাহায্যটা যাচ্ছে। কারণ একটা মানুষ বহরমপুরে বসে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইল করতে পারতেন, হয়তো ডিএম অফিসে গিয়ে লিখিত দরখাস্ত দিতে পারতেন, এবার সেটা হয়েছে কি হয়নি এই কাপল জানে না, এবং বহরমপুর থেকে চলে এসেছে ট্রাইব্যুনালে, যেখানে ট্রাইব্যুনালে কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন কনসিডার হচ্ছে না যদি না আপনাকে ডাকা হয়। আর এই ইউনিভার্সাল সেবা সংঘকে যখন ফোনে ধরা হচ্ছে, উনি বলছেন আপনাকে আমি বুঝিয়ে পারবো না, আর উনি আসছেন এখন পশ্চিম মেদিনীপুর থেকে। তো এবার উনি আসবেন পশ্চিম মেদিনীপুর থেকে, আর এনারা এখানে বসে থাকবে হাতে হারিকেন। অজয় রানা, বাড়িতে কাউকে ছেড়ে এসেছেন? আপনারা দুজনে স্বামী হ্যাঁ, স্ত্রী আমার এসেছেন? মেয়েকে রেখে এসেছি। মেয়ের কত বড়? মেয়ে 6 বছর। 6 বছরের মেয়ে, কার কাছে রেখে এসেছেন? আমার শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছি। শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছেন। আর আজকে যদি থাকতে হয় থাকবেন? আজকে যদি থাকতে হয়, যদি বলে হ্যাঁ কাজ হবে তাহলে থেকে যাব, না হলে ব্যাক করে যাব। কি করেন আপনি? আমি একটা কন্ট্রাকচুয়াল জব করি। আচ্ছা, আর এই আসা যাওয়া দুজনের খরচা আপনারা তো কত করেছেন? তাও ধরে রাখুন এখনো পর্যন্ত 500 টাকা হয়ে গেছে। 500 টাকা খরচা হয়ে গেছে, যেতে আবার খরচা লাগবে। আবার যেতে খরচা যদি লাগে। থাকতে হয় তাহলে আরো 1000 টাকা আরো লাগবে। 1000 টাকা লাগবে। খাওয়া দাওয়ার জন্য ধরে রাখুন আরো 500 টাকা লাগবে। সকাল থেকে খাইনি এখনো, না খেয়ে এখানে ছুটে চলে এসেছি, যে একটা টাইম বলেছে বলে চলে এসেছি ডাইরেক্ট এখানে, যে টাইমটা যাতে না বের হয়। এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। আচ্ছা, ওনার কাছে বার্থ সার্টিফিকেট আছে, শি হ্যাজ গট আ বার্থ সার্টিফিকেট। এটা আমার ওই নোটিস। আর এটা আমার বাবার 70-র গ্র্যাজুয়েট। হ্যাঁ। উনি 1970 গ্র্যাজুয়েট বাবা, 10 কলেজের বহরমপুরে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমার, হ্যাঁ সেটার ফর্ম, এই ফরম্যাটে আমি ডিএম আচ্ছা, অফিসে, এটা ডিএম অফিসে। ডিইওর কাছে জমা করেছিলাম। এটা অফলাইন আচ্ছা অ্যাপ্লিকেশন। এক সেকেন্ড, আমি ধরছি, এক সেকেন্ড। সো এটা উনি ডিএম অফিসে জমা করেছেন টু দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও, ওকে, মুর্শিদাবাদের, সো অ্যান্ড সো। আর এই এইগুলো আমি সব দিয়েছি সেখানে। এতগুলো কাগজ দিয়েছে, লুক এট দি নাম্বার অফ ডকুমেন্টস শি হ্যাজ সাবমিটেড। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড চেয়েছিল 13টা, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ইলেকটোরাল রোল 2002 এর, ইলেকটোরাল রোল নিজে 28/2 এর ডিলিট হয়েছে, তারপর হচ্ছে ইলেকটোরাল রোল, এটা কার? 1/1/2000 এটা বাবার ভোটার আইডি কার্ড, বাবার আধার কার্ড, বাবার প্যান কার্ড, এইচএস অ্যাডমিট কার্ড, আর রেসিডেন্সিয়াল প্রুফও দিয়েছি, মানে বাড়ির দলিলও দিয়েছি। আর তারপর আপনাকে বাদ দিয়ে দিয়েছে। এই মানুষগুলোর এখন কি হবে উই রিয়েলি ডোন্ট নো। পুলিশ এখানে আমাদেরকে এসে বলছেন আপনারা 2 পা সরে আসুন। আমরা দাঁড়িয়েছিলাম এখানে, ওনার সঙ্গে কথা বলছিলাম, পুলিশ বলে 2 পা সরিয়ে আসুন। আর এনারা কপা পেরিয়ে এসছেন বহরমপুর থেকে, তার হিসাব ইলেকশন কমিশন দেবে। কপা পেরিয়ে এসছেন তারা, এই ট্রাইব্যুনালের ভিতরে কি হচ্ছে কেউ জানে না, কি ভেরিফিকেশন কিভাবে হবে এই সাধারণ মানুষগুলো জানে না। আর এই মানুষটি ইনি এসছেন বহরমপুর থেকে নিজের 6 বছরের একটি মেয়েকে রেখে বাড়িতে, কারণ কোনো এক সেবা সংঘ নাকি ওনাদের বলেছিল যে তোমাদের নাম সুপ্রিম কোর্টে গেছে, তোমরা চলে আসো। আর সেই কথা শুনে, সেই প্রতিশ্রুতি পেয়ে 6 বছরের বাচ্চা মেয়েকে ছেড়ে এখানে চলে এসছে এই ট্রাইব্যুনাল অফিসে, তারা গিয়ে লিখিত দরখাস্ত দেবে বলে। লিখিত দরখাস্ত যে এখানে নেওয়াই হচ্ছে না, হয় ডিএম অফিসে যেতে হবে, কিংবা ডিও অফিসে গিয়ে, কিংবা অনলাইন করতে হবে। ওনারা ডিএম অফিসে অর্থাৎ ডিও অফিসে গিয়ে জমা দিয়েছেন, তারপরে তাদের কাছে কোনো নোটিশ আসেনি, তারা জানেনও না যে উইদাউট নোটিশ তারা আসলে কিছুই হবে না, অথচ তারা চলে এসেছেন কারণ কোনো সেবা সংঘের মানুষ নাকি একদম মাসিয়া হয়ে তাদেরকে বলেছে চলে যাও। এবং ট্রাইব্যুনালে আসার পর এখন দেখুন কি হচ্ছে, এখানে গেট লাগানো হচ্ছে, কারণ ভিতরে রয়েছে জাজেসরা, তাদের সিকিউরিটি অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তাই এখানে আলাদা বন্দোবস্ত করা হচ্ছে, ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে যেন ভিড় থাকা দেওয়া যায়। আর আমাদেরকে বলা হলো 2 পা এখান থেকে সরে যেতে, যাতে কিনা ওই এন্ট্রেন্সের গেটটাকে খালি রাখা যায়। আর এই মানুষগুলো কয়েক হাজার পা পেরিয়ে এসছেন বহরমপুর থেকে, ভোরবেলা 5টার সময় উঠে 6টায় ট্রেন নিয়ে এখন দুপুরে এই কাকঠোকরা রোদের মধ্যে দাঁড়িয়ে তারা আশায় রয়েছেন ভিতরে গিয়ে নিজেদের কেস সমাধান করবেন। কোথায় যাবেন, কি করবেন, কিচ্ছু জানেন না।
আরেকটা জিনিস জানেন, এই মধ্য কলকাতা, সেন্ট্রাল কলকাতা থেকে এই জোকার অফিসে আসতে আমার কতক্ষণ সময় লেগেছে? 1.5 ঘন্টা। গোটা বাংলায় এই একটা ট্রাইব্যুনাল। ভার্চুয়ালি হিয়ারিং হলে ওয়েল এন্ড গুড, নইলে আদারওয়াইজ মানুষজনকে যদি আসতে হয় এই একটা জায়গায়, হাউ হাউ পশ্চিমবঙ্গে জেলা হবে 24টা, ভোটার যারা বাদ পড়বে তাদের অঙ্কটা হবে 27,16,393, আর ট্রাইব্যুনাল হবে একটা, সেটা কলকাতা থেকে বাইরে জোকাতে। আপনার নাম কি? আমার নাম রবিউল ইসলাম মোল্লা। হ্যাঁ, রবিউল ইসলাম মোল্লা। ভয় পাবেন না দাদা, এটা ভয় পাওয়ার জিনিস নয়। আমরা চেষ্টা করছি যেটুকুন আমাদের হাতের আছে সেটা করার। আমি জানি ওখানে আপনাদেরই অনেক লোকজন এসছে, তারা মুখ দেখাতে চায় না, আমি সেটা সম্মান করি। আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি হাসনাবাদ থেকে। হাসনাবাদ থেকে। কবে এসছেন? আজকে? কালকে এসেছিলাম, আমার এখানে একটা আত্মীয় আছে, তা আমি বললাম তাহলে জোকার এখানে যখন পাশে আছি তাহলে দেখে যাই এখানে হিয়ারিং কি চালু হয়েছে। আচ্ছা। আমরা তো ইউটিউবেতে বিভিন্ন রকম খবর থেকে শুনছি যে হ্যাঁ চালু হয়েছে, কেউ বলছে ম্যানুয়াল চালু হয়েছে, কেউ বলছে জজ সাহেবরা দেখছেন, ওনাদের সিস্টেম অনুযায়ী দেখছেন, এখানে পাবলিকদের এখন অ্যালাউ করা হচ্ছে না। হ্যাঁ। এবার আমরা পুলিশের কাছে আজকে সকালে জিজ্ঞাসা করতে গেলাম যে ওনারা বললেন যে ডাইরেক্ট যে আপনাদের যদি নোটিশ গিয়ে থাকে তাহলে অ্যালাউ আছে, আর নোটিশ যদি না গিয়ে থাকে তাহলে এখন অ্যালাউ নেই, আপনারা বাইরে যেতে আপনার পারেন। নাম ডিলিট হয়ে গেছে? আমার নাম ডিলিট হয়েছে, প্লাস আমার একটা ভাইয়ের নাম ডিলিট হয়েছে। আচ্ছা, তো এবার আর আপনারা আপনারা- কি অ্যাপ্লিকেশন ফাইল করেছেন হ্যাঁ, অনলাইন? ট্রাইব্যুনাল হচ্ছে অ্যাপ্লিকেশন করা হয়েছিল। কিভাবে করেছেন? ওটা অনলাইন? হচ্ছে অনলাইনে করেছিলাম, হুম। যেটা প্রসেস ছিল সেই প্রসেস অনুযায়ী করা হয়েছিল। হ্যাঁ। আর ওটা উকিল মারফত দিয়ে করা হয়েছিল। আচ্ছা, এবং তারপর আপনারা নিজেদের ফোন নাম্বারটাই দিয়েছিলেন? ফোন নাম্বার ওখানে এন্ট্রি করা আছে। আচ্ছা, কোনো ইমেল আইডি চেয়েছিল? ইমেল অ্যাড্রেস ওখানে চাইনি অবশ্য যখন করেছিল, বাট ফোন নাম্বার দিয়ে এটা করা ছিল। ওটা হচ্ছে আধার লিঙ্কের, যেটা ওটা আধার লিঙ্কের সাথে আধার নাম্বারটা মারলে অটোমেটিক চলে আসছিল। হ্যাঁ, ওখানে আধার আর প্যান চাইছে। প্যান নাম্বার চাইনি, বাট ওই হিয়ারিং নোটিশ ছিল, ওখানে যে নোটিশ নাম্বারটা দিয়ে আর হচ্ছে আধারের নাম্বার দিয়ে আর ফোন নাম্বার, এই তিনটে জাস্ট লাগছে। মানে ওখানে আধার নাম্বারটা দিতে হচ্ছে, কারণ আধার। আধার নাম্বার দিলে আপনার ইতিবৃত্তান্ত সবকিছু বেরিয়ে আসবে, বায়োডাটা সবকিছু বার সব হয়ে বায়োডাটা বেরিয়ে আসবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আপনার ফোন নাম্বার, আপনার চোখের রেটিনা কেমন, সব বেরিয়ে আসবে। কিন্তু তবু আধার আমাদের নাগরিকত্বের পরিচয় নয়। আপনার আধার ব্যাংকের পরিচয়, আপনার আধার এসআইআর অ্যাপ্লিকেশনের জন্যও পরিচয়, কিন্তু আধার আপনার পরিচয় নয়, কারণ ইলেকশন কমিশন আপনার পরিচয় স্বরূপ আধারকে গণ্য করেনি। তাই জন্য ম্যাটারটি প্রথমে সুপ্রিম কোর্টে যায় এবং তারপর সুপ্রিম কোর্ট বলে এটাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি নিতে পারেন, যদিও বা আপনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে নাও বা নেন। বুঝতে পেরেছেন? এসআইআর এ আধারের গণ্য কোনো মান্যতা নেই, বলেছে শুধু আইডি প্রুফের জন্য নেবে, কারণ সুপ্রিম কোর্ট বলেছে। আর এসআইআর এ নাম ডিলিট হয়ে যাওয়ার পর যখন অ্যাপ্লিকেশন করছেন অনলাইন, তখন আপনাকে ওই আধার দেওয়া বাধ্যতামূলক, কারণ আধারের সঙ্গে আপনার ফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার প্যান নাম্বার, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের রেটিনা, আপনার জীবনের পুরো পঞ্জিকাটা সবকিছু জুড়ে রয়েছে। শুধু ওটা আপনার জীবনকে রিপ্রেজেন্ট করে না, অ্যাটলিস্ট ইলেকশন কমিশনের কাছে নাগরিকত্বকে রিপ্রেজেন্ট করে না ইলেকশন কমিশনের নজরে। তাই তারপর বলুন, এবার আপনি ওখানে ওটা অ্যাপ্লাই করেছেন, আপনার ভাইয়ের জন্য করেছেন, কোনো মেসেজে কনফার্মেশন এসছে? মেসেজ ফোনে কোনো মেসেজে কনফার্মেশন এসছে? না, যে সাকসেসফুল হয়েছে এরকম কোনো আইনে, তবে প্রিন্ট আউটটা বার করা হয়েছে। হ্যাঁ, ওখানে স্ক্রিনে দেখাচ্ছিল যে এটা সাবমিট সাকসেসফুল, আর ক্লিক হেয়ার করে ডাউনলোড বার হচ্ছিল ওই যে এটা পেজটা, ওটা বার করে নিয়ে আমরা অফলাইনে আবার আমাদের ভিডিও জমা দিয়েছিলাম। আবার অফলাইনেও জমা দিয়েছে? অফলাইনে জমা দেওয়া পুরো হয়েছে। দিস্তা কাগজ কি হ্যাঁ। দিয়ে এসছে? দিস্তা কাজ মানে যার যতটা ডকুমেন্টস আছে, যে আমি যে এখানকার নাগরিক, যে বাসিন্দা, তার যতটা যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে মানে পড়াশোনার যে ডকুমেন্টসগুলো আছে, প্লাস ভোটার কার্ড, আধার কার্ড, বা বংশ যে পরম্পরা, সেন্সাস রিপোর্ট, তারপরে আপনার দলিল বাবার। তো আপনার জন্ম কোথায় হয়েছে? জন্ম এখানেই হয়েছে, ওই হাসনাবাদ থানা, ভেবিয়া চৌমাথা, রাজাপুরে। এটা হচ্ছে সব থেকে ব্যাপার, যে আমাকে যে কেন ডিলিট করা হলো সেই কারণটা কোথাও লেখা নেই, এবং হিয়ারিং এর যে নোটিশ এসেছিল সেই নোটিশে দুটো পয়েন্ট লেখা ছিল যে
ছয় ভাই বোনের কারণ দেখিয়েছিল আপনাদের একটা। 6 ভাই বোন? আমরা অরিজিনালি 6 ভাই বোন। আচ্ছা। আর হচ্ছে বাবার নামের একটা মিসম্যাচ বলেছিল, যে যার সঙ্গে আপনি লিঙ্ক করেছেন তার একটা আপনার বাবার নামের সঙ্গে একটা মিসম্যাচ দেখা যাচ্ছে। তো হ্যাঁ। সেখানে অবশ্য আমার নামের ক্ষেত্রে একটা ছিল, মানে আমার মোল্লা বানানে, আব্বার নামে মোল্লা বানানে হচ্ছে EMO ডবল L A ছিল। হুম। আর আমার ইয়েতে ভোটার কার্ডে ছিল হচ্ছে EMO ডাবল এ ডবল L A AH H। হ্যাঁ। ইয়েস, এইচটাই ছিল, এই মিসম্যাচটা ছিল, যার জন্য ডিলিট হয়ে গেছে। নমস্কার দাদা, আসুন এদিকে আসুন, রোদে রোদে থেকে ছাওয়ায় আসুন। মাথা খারাপ করে দিচ্ছে দাদা। আসুন, মাথা খারাপ করলে চলবে? কি নাম আপনার? আমার নাম সামাদ। কোত্থেকে এসেছেন? আমি বিষ্ণুপুর 2 এর ছেলে, বিষ্ণুপুর 1 এর কাজের জন্য এসেছি। আচ্ছা, মানে আমার দিদির বিয়ে হয়েছে বিষ্ণুপুর 1 এ। তো আপনার দিদির নাম বাদ গেছে, হ্যাঁ হ্যাঁ আপনার নাম ঠিক আছে? হ্যাঁ, 6 ভাই বোন আমরা, হ্যাঁ। 5 জনের নাম ওকে আছে, একজনের নাম বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার দিদিকে বাদ দিয়ে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, আর বাকিদের মধ্যে বাকিদের কয় 5 ভাই জন, কয় বোন? 3 ভাই 3 বোন, 5 জনের পুরো 3 পারফেক্ট ভাই আছে। 3 বোন। হ্যাঁ, 6 তার জন। মানে 3 ভাই আর 2 বোনের নাম ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখানে এক নোটিশ বোনের নাম- দেওয়া হয়েছিল স্যার, 6 ভাই বোন একটা বাপকে দাবি করছে। হ্যাঁ আমার 2002 এর লিস্ট আছে, হ্যাঁ তাতে আমার বাবার নাম আছে, মায়ের নাম আছে, হ্যাঁ বাবার নাম আছে, বাবার মায়ের নাম আছে, হ্যাঁ। হয়ে গেল। হ্যাঁ। আমি যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। আমার বাবাকে পেয়ে গেছি মানে ঠাকুরদাকে দরকার নেই। হ্যাঁ। ঠাকুরদা আছে যদিও, হ্যাঁ। কিন্তু আমার দরকার নেই। হ্যাঁ। বাবার ওকে হয়ে গেছে, মায়েরও ওকে হয়ে গেছে। হ্যাঁ মায়ের নামে কোনো নোটিশ আসে না, বাবার নামেও কোনো নোটিশ আসে না, হ্যাঁ তার অলরেডি আই কার্ড হয়ে গেছে, হুম। যে আই কার্ডের নাম্বারটা হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে দাবি করছে নোটিশে, আমাকেও এরকম নোটিশ দেওয়া হয়েছিল। তো 3 ভাই আর 2 বোনের পুরো পারফেক্ট হয়ে গেছে, কিন্তু এই বোনটাকে পুরো প্রথমে ফার্স্ট টাইমে রমজান মাস ছিল আমাদের যখন, হ্যাঁ। তখন আমাদের অ্যাডজুডিকেশন নাম এর নামটা অ্যাডজুডিকেশনে চলে যাওয়ার পরে এরকম আমাদের গ্রামে হয়েছিল। তো তারপরে আমরা যখন আমাদের বিএলওকে বললাম, তারা আধার কার্ডের জেরক্স এবং কোনো কিছু ডকুমেন্টস নিয়ে জমা করলো, করার পরে অ্যাডজুডিকেশন থেকে নামটা পারফেক্ট হয়ে গেল আমাদের গ্রামে। তো এই গ্রামের দেখলাম যে এই বিএলওকে আমি বললাম, দিদির বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো এই বিএলওকে বললাম যে অ্যাডজুডিকেশনে নাম গেছে, এখন কি করা হবে? বলতে সেম কিন্তু ডকুমেন্টস জমা করেছিলাম। তো ও বলে কিছু হবে না, আমার ওয়াইফের পেটের অপারেশন হচ্ছে। ও বললো বিএলও বলছে পেটের অপারেশন হচ্ছে, আমি কিছু করতে পারবো না, কিছু হবে না, সমস্যা কিছু হবে না। ঈদের পর দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশন থেকে পুরো নামটা ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, দিদির হিয়ারিংটা হয়েছিল? হ্যাঁ হিয়ারিং হয়েছিল, হিয়ারিং এ আমি যা জমা করেছি আমার হিয়ারিং এ এখানে নোটিশে দেওয়া হয়েছে যে আপনাকে এমন একজন পুত্র কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে হ্যাঁ। যাকে অন্য 6 জন পিতা হিসেবে দাবি করেছেন, যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করেছেন। মানে এক বাবার 6টা বাচ্চা কি করে হলো, তাতে ইলেকশন কমিশনের সন্দেহ আছে এবং অসুবিধা আছে। হয়তো ইলেকশন কমিশনের এখন, আই এম সরি টু সে, বাট দে রিয়েলি ইন্টেন্ড টু গেট ইনসাইড আওয়ার বেডরুম। আমি এখানে দাবি আর করছি, এই একই নোটিশ 6 ভাই বোনকে দিয়েছে, 5 জনের নাম ক্লিয়ার হয়ে গেছে, এক বোনকে ছেড়ে দিয়েছে। আমি এখানে হিসাবে চাইছি নির্বাচন কমিশনের কোনো ভুল নেই এখানে, আমি এটা 100% দাবি করছি। আর এখানে আরেকটা দাবি করছি, প্রধান বিচারপতিরও কোনো ভুল নেই। যারা অনেকজন দাবি করছে নির্বাচন কমিশনের ভুল আর প্রধান বিচারপতির ভুল, সম্পূর্ণ ওটা ভুল। কারণ ভুলটা হলো বিএলও ভুল করেছে। কারণ আমার বিএলও যখন আমাকে একই নোটিশ করা হয়েছে, একই সেম নোটিশ করা, যে আমরা 3 ভাই আর 2 বোন বেঁচে গেলাম, এই বোনটার যে বিএলও, তাকে আমি যখন রিপ্লাই করলাম যে স্যার আপনি এটা দেখুন, সে বলছে আমার ওয়াইফের শরীর অসুস্থ বলে নিয়ে বলছে যে সব ঠিক হয়ে যাবে বলে নিয়ে। অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাঁ, ফাইল করেছেন? এখানে কোর্টের স্ট্যাম্পও করেছি আমি। কোত্থেকে পেয়েছেন স্ট্যাম্প? এটা আমি একটা উকিল ধরেছিলাম, সে স্ট্যাম্প করেছে, সে অফলাইনে জমা করেছে। এটা আমি ডকুমেন্টস তাকে দিয়েছিলাম, সে অফলাইনে জমা করেছে। অনলাইনে জমা করেছে? অনলাইনে আমি জমা করেছি, এটা অফলাইনে জমা করেছে। আমি ডকুমেন্টস অফলাইনে জমাটা কোথায় দিয়েছে? আমার থেকে একটা উকিল কোর্টের, আমাদের এলাকা মানে বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2 সরি, বিষ্ণুপুর 2 এর আমাদের এলাকা থেকে সাতগাছিয়া বিধানসভা থেকে সরাসরি ভাবে একটা, আচ্ছা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হ্যাঁ, অফিসে কি জমা হ্যাঁ, দিয়েছে হ্যাঁ। সেটা বলুন। এই তো অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, ডিএম এর জি, অফিসে। ওকে DM। ওকে, এটা উনি অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, আপনি এখানে এসেছিলেন কেন আজকে? আজকে এসেছিলাম যেহেতু কন্টিনিউ তো বলে যাচ্ছে, আপনাদের মতো মিডিয়ারাও অনেকটা অপারেশনের মধ্যে পড়ে যাচ্ছে যে পারফেক্ট ডে কোনটা আছে, যে সঠিক দিনটা কোনটা আছে আমি দেখবো কিভাবে?
এখানে আমি কন্টিনিউ আসছি, কিন্তু সঠিক বুঝতে পারছি না যে কোন দিনকে বসবে। তার কারণে ওখানে আমি গেলাম, ওখান থেকে স্যার ম্যাম বলছে যে আপনাকে নোটিশ, এই যে এটা এসছে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে তো? হ্যাঁ এবার এখানে আপনাদেরকে ডাকা হবে। সেটা তো জানি, কিন্তু একটা দেখুন আমরা তো পেরেশানের মধ্যে পড়ে আছি, যে সঠিক নাম থাকা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে তো একটা পেরেশানের মধ্যে পড়া। প্লাস আমার যদি ভোট না দিতে পারে, আমার বোনটা হয়তো আমরা 5 জন ভোট দিলাম, আমার বোনটা দিতে পারলো না, এই সেম 2026 চলছে এটা, এখন থেকে আপনি চলে যান 50 বছর পরে, আবার কিন্তু এটা করতে পারে। ভারত সরকার তো চেঞ্জ হবে, ভারত সরকার চেঞ্জ হতেই পারে, হলে আবার সে হয়তো নতুন ভাবে করতে পারে স্যার। তখন দেখা যাচ্ছে 2026-এর যখন লিস্ট দেখবে, যেমন 2002-এর লিস্ট দেখেছিল, 26-এর লিস্ট দেখবে, আমার বোনটাকে পাবে না, তখন হয়তো বলবে যে ও হয়তো বাংলাদেশি বা পাকিস্তান থেকে এসছে। এটাই হচ্ছে কথা। কিন্তু আমি যে আমার 100% প্রুফ দিচ্ছি। কি কি প্রুফ দিয়েছেন বোনের? বোনের প্রুফ দিয়েছি আমি, এমপি অফিসেও দিয়েছি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমি প্রুফ হিসাবে দিয়েছি, এখানকার প্যান কার্ড আছে, এখানকার আই কার্ড আছে, এখানকার আধার কার্ড আছে, এখানকার বার্থ বা আমাদের যেখানে জন্মভূমি ওর ওখানকার বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আছে? হ্যাঁ ওখানকার আই কার্ড আছে, আই কার্ড ওখানে ছিল, এখানে ট্রান্সফার করা হয়েছিল, ইয়ং বয়সের আই কার্ডের জেরক্স আছে, ওখানকার আধার কার্ড আছে, মানে আমার বাবার বাবার সম্পর্কে যে আধার কার্ড, ওই আধার কার্ড আছে, প্লাস স্কুল সার্টিফিকেট ক্লাস 4-এরও স্কুল সার্টিফিকেট দেওয়া হয়েছে। ও পড়াশোনা বেশি করে না, আমাদের মতো গ্র্যাজুয়েশন নয়, ঠিক আছে, আমাদের মতো গ্র্যাজুয়েট কমপ্লিট করে নেই, হ্যাঁ ও কম পড়াশোনা করেছে যদিও। কিন্তু আমি চাইছি যে আমাদের ভয় পাবেন না। আমাদের আমাদের 5 ভাই বোনকে রাইট মারা হলো, আর ওকে রিজেক্ট করা, ফার্স্টে অ্যাডজুডিকেশন তারপরে বলছে ডিলিট। এটা কিভাবে সম্ভব? আমি চাই যে পারফেক্ট ওয়ে ভাবে, পারফেক্ট রাস্তা ধরে যেন সবাই এটা আপনার ভাগ্নে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি চাইছি যে সবার অধিকারটা যেন বাঁচে, সবার অধিকারটা যেন বাঁচে। আপনি যদি একবার দেখেন, আমি ভারতের নাগরিক, আমি এটা বলতে চাই, আমি ভারতের নাগরিক, আমি কেন দাবি করতে হবে? আমাকে কেন দাবি করতে হবে? আমার তো ডকুমেন্টস আছে, আমার তো মেন হলো ডকুমেন্টস। একটা প্রধানমন্ত্রী পিএম, একটা নরেন্দ্র মোদীজিকে যদি বলা হয়, বা আমাদের সিএম মমতা ব্যানার্জিকে যদি বলা হয় আপনি কি করতে সিএম, কিসের জন্য সিএম, আপনি কিসের পিএম, তাহলে সে প্রমাণ দেখাবে আমি ভোটে উইনার হয়েছি, আমি আমার এই ডকুমেন্টস, আমি এখানকার ভারতের নাগরিক, আমি এত টাকা জমা করেছি, লোকসভাতে আমি লড়েছি, আমি বিধানসভাতে লড়েছি, আমি এত বছর বয়স আমার, তবে আমি পারফেক্ট হয়েছে, আমি এই যোগ্যতা আমি পেয়েছি, তাহলে আমারও সেম ডকুমেন্টস আছে, আমারও ভারতের নাগরিক, আমি স্কুলে পড়েছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি কলেজে পড়েছি, তার আমাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে আমি কি, আমাকে যদি হঠাৎ করে বলে বাংলাদেশি, আমি কি বাংলাদেশি? তাই না, তাই তো না। তাহলে আমাকে আমি নির্বাচন কমিশনকে আমি এটা রিকোয়েস্ট করব, অনুরোধ, আমার আদেশ নয়, আমার একটা অনুরোধ আছে নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতিকে আমি রিকোয়েস্ট করছি যে ওনারা যেন পুরো তাড়াতাড়ি, যত দ্রুততার সাথে যেন মানুষকে যেন ভালো সার্ভিস দিতে পারে, মানুষ যেন ভোটটা দিতে পারে। কোথেকে এসছো মা? নাকাশিপাড়া, নদিয়া থেকে। তোমার বয়স কত মা? 70 বয়স। তোমার নাম ডিলিট হয়ে গেছে? ওনার নাম ডিলিট হয়ে গেছে? কি নাম ওনার? রফিজা বিবি শেখ। আচ্ছা, আর আপনাদের নাম আছে না ডিলিট হয়ে গেছে? না, আমারটা ডিলিট হয়নি, আমার বোনেরটা হয়েছে, ছোট বোনের। আপনার মা? এটা আমার মা, ওটা আমার বোন। ওনার কার? হ্যাঁ, আমাদের বাড়ি সেগুলো ডিলিট হয়ে গেছে না ঠিক আছে? না, ডিলিট হয়ে গেছে। আর আপনার মাকেও ডিলিট করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আর ওই বোনকেও ডিলিট করেছে? বাচ্চাগুলোকে নিয়ে এসে হ্যাঁ, আবার জমা করে দিতে আবার জমা পড়েছে? আসতে এসছো কবে? আজকে এসছো? আজকে ভোর 5টায় এসেছে। কেন এসছো? ডেকেছে তোমাদের? দেখেছে কে ডেকেছে? কাল তো বলে জামা পাড়া আছে, জামা চলে কাল তো না আসো, উকিলে রেখেছে। উকিল। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে? ওনার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে? কে করেছে? রাজু বাবু? নাম দিতে নাম, ওই লোকটি? না আমি তো জানি না উকিলের নাম। ওনার 2002 এর লিস্টে নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, নাম আছে। আমার বাবা মা দুজনেরই 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। তাহলে বাদ দিয়েছে কেন? নোটিশে কি লেখা ছিল? মানে 2002 সালে রফিজা বীর উঠেছে, মানে বিবির জায়গায় বীর হয়ে গেছে। বীর? হ্যাঁ, যার জন্য ওনাকে ডিলিট করা হয়েছে।
রফিজা বিবি শেখ, ভোটার কার্ড আধার কার্ড। আর 2002 সালে ভোটার লিস্টে হচ্ছে রফিজা বীর। যার জন্য ওনার ভোটার কার্ড দিয়ে 2002 সালের ভোটার লিস্টে আমি পাস করে দিয়েছি। তো তারপর এখন যে অ্যাপ্লিকেশন যেটা জমা দিয়েছে সেটা আপনারা কোথায় জমা দিয়েছে জানেন? জমা দিয়েছে বলতে অনলাইনে অ্যাপ্লিকেশন করা আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করা আছে। 170 বছরের মাকেও এই গরমের মধ্যে আসতে হয়েছে নাকাশিপাড়া থেকে। উনি তো হাঁটতে পারে না ঠিক। হাঁটতে পারে না? আমাদের সন্তানরা হারিয়ে সাধারণ হাই প্রেশার। তুমি বসো না মা, ওখানে গিয়ে বসো না, ওখানে আমাকে বসান না ওখানে। তখন থেকে বসে আছি। এই রোদের মধ্যে দাঁড়ালে তো আরো শরীর খারাপ হয়ে যাবে। আপনি ভিতরটায় গিয়ে বসুন মা, বসেছিলাম এখন। যাও ভিতরটায় গিয়ে বসো। এখানে কারোর কাছে নেই, অ্যাটলিস্ট সাধারণ মানুষগুলোর কাছে নেই ক্ল্যারিটি। এইটুকুন বোঝাতে চাইবো, আপনারা ট্রাইব্যুনালে তখনই আসবেন যখন আপনাদেরকে ডাকা হবে। আপনাদেরকে ডাকতে তখন ট্রাইব্যুনাল পারবে যখন আপনাদের দরখাস্তটা হয় অনলাইন কিংবা অফলাইন, অর্থাৎ ডিএম অফিস বা বিডিও অফিসে জমা পড়বে। আপনি ডিএম অফিস, বিডিও অফিস আর অনলাইন অ্যাপ্লিকেশন তখন জমা করতে পারবেন যখন আপনি জানবেন যে আপনার নামটা ডিলিট হয়েছে কিনা। তাই সবার আগে প্রয়োজন চেক করুন অনলাইন, বা চেক করতে বলুন কাউকে। যদি নিজে না পারেন কাউকে বলুন বিডিও অফিসে গিয়ে জিজ্ঞেস করতে যে আপনার নামটা ভোটার লিস্টে আছে কি নেই। যদি ডিলিট হয়ে গিয়ে থাকে আপনাদের উচিত হবে ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশনটা ফাইল করা। অ্যাপ্লিকেশন ফাইল করবার দুটো মাত্র পদ্ধতি, হয় আপনি এক উকিলের সাহায্য নিয়ে ডিএম এর কাছে গিয়ে, বিডিওর কাছে গিয়ে জমা দিন, কিংবা অনলাইন আপনি নিজের অ্যাপ্লিকেশনটা জমা দিন। যদি আপনি কম্পিউটার হ্যান্ডেল করতে পারেন তাহলে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেখানে সাবমিট আপিল একটা ক্লিক আছে, ওটাকে ক্লিক করলে আপনি আপিলটা পুরো সাবমিট করতে পারবেন আপনার পুরনো হিয়ারিং নোটিশের নম্বরটাকে সাথে দিয়ে। তাই এই অ্যাপ্লিকেশন ফাইলিং প্রসিডিওরটা আপনাকে করতেই হবে। মনে রাখবেন, যখন আপনি অ্যাপ্লিকেশন ফাইল করছেন, যেটা অনলাইন করুন বা অফলাইন করুন, নিজের ফোন নাম্বার ছাড়া আর কারোর ফোন নাম্বার দেবেন না। কারণ আপনার ফোন নাম্বারেই কিন্তু ফোন আসবে, কমিউনিকেশনটা আসবে ট্রাইব্যুনাল থেকে, নোটিশটা আসবে আপনার কাছে, আপনাকে ডাকা হবে এই ট্রাইব্যুনালে হিয়ারিং এর জন্য। তাই নিজের ফোন নাম্বার ছাড়া কারোর ফোন নাম্বার দেবেন না। যদি ইমেল আইডি দেওয়ার অবকাশ থাকে, ইমেল আইডিটাও নিজের ছাড়া কারোর দেবেন না, যাতে কিনা ট্রাইব্যুনাল থেকে যদি আপনাকে ডাক পড়ে তাহলে আপনার কাছে যেন ইমিডিয়েটলি মেসেজটা যায়। পিছনে যে দৃশ্যটা দেখছেন, একজন ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট এসেছেন, কারণ তারা পিটিশন ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে, এবং যে পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এখন বলেছেন যে 21 বা 27 তারিখের আগে যদি আপনাদের নাম ক্লিয়ার হয়ে যায় ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজের, আর যদি আপনারা ভোটার হন তাহলে আপনারা গিয়ে ভোট দিতে পারবেন যদি আপনার নাম ফার্স্ট ফেজের আগে অর্থাৎ 21শে এপ্রিলের আগে ক্লিয়ার হয় এবং সেকেন্ড ফেজের জন্য 27শে এপ্রিলের আগে ক্লিয়ার হয়। এই যে অর্ডারটা এসছে, তারপর এই লয়াররা এসেছিলেন এই অর্ডারটা কমিউনিকেট করতে ট্রাইব্যুনালে, কারণ তারা বলেছেন যেহেতু সময়সীমা এত কম, যদি ফিজিক্যালি কেউ এসে নিজেদের হিয়ারিং করাতে চায় সেটা কিভাবে সম্ভব। তখন কোর্ট নাকি বলেছে, অবজার্ভ করেছে, সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে, যদি কেউ ইন্টার্ন গিয়ে হিয়ারিং করাতে চায় তাহলে সেটা জাজেদের নজরে আনতে হবে, অর্থাৎ ট্রাইব্যুনালে এই জাজেদের নজরে আনতে হবে। অর্ডারটা দাও। ওকে, আবার স্লো মোটরটা কেন দিচ্ছ? আর নর্মাল this is the order which we all are looking at, right? yes. Now para 14 has given a clear indication. Yeah. The petitioner, if so advised, may therefore approach the appellate tribunal before whom their appeal is listed and make out a case out of turn hearing. So this is a written order from the Supreme Court. We are the petitioners, 105, the deleted voter. We have been to the Supreme Court, I have represented them. The Supreme Court says if you want out of turn hearing, you have to approach the tribunal. So we are approaching the How do you tribunal. approach the... That's the point. We have brought our representation. Now the tribunal, someone has to accept to it. The police authority cannot deny it. They did not allow you to go No, inside. they cannot do that, right? This is a court of law. We are all are being audited by the Supreme Court of India. True that. And the Supreme Court in this written order has specified
that if you want out of turn hearing, you have to approach the tribunal. So we are here with all our documentation. Ah. What we have filed before the Supreme Court, what is the order of the Supreme Court. Now what we want from them is, let any officer of the court come and assist us. The police cannot say we are not allowed, because this is a court of law, this is for all. The principle of natural justice, we have to remember 142 gives a complete justice concept. So I am under that. It's a special power which the Supreme Court has utilized. So now if they say you are not allowed to get inside the tribunal being a professional advocate, I don't know how to dispute it. They are not allowing you. They have not allowed anybody. Seeing media, they have actually asked us to go out and put these barricades. We respect the Supreme Court order. The security of all the 19 judges have to be respected. But we were only seeking clarity as what kind of hearing happening inside. Is it virtual, here, physical? That's the concept, because you have to see the other part of the order as well. What it says. Kindly see para 9, the last part. The appellate, after providing the parties with a fair opportunity being heard. Huh. So I am here because I need my client to be heard. Huh. So this is the part of the order of the Supreme Court, and no one can say that I am not going to execute it. Yep. So there are 2 points. I have come here because most of my representation, who I am coming, my clients, the hearing should be done before 21st. Yes. So they can give a fair opportunity. And the second part is, the Supreme Court has said you have to be heard. So how I will be heard? Is there also scope for virtual hearing, sir? We have prayed for that. Okay. Because seeing the voluminous application, Huh. we have said you should give us a virtual hearing as well. You give a virtual hearing, you give a physical hearing, it has to be heard, right? So what is that? Now if we are coming being a professional, we have come here to kindly address the court. It's a part of our principle of natural justice that we should be allowed to address the court, right? So do you find it, funny that they don't have a receiving counter? That's definitely, we have brought the documents in. It's not a government office, right? It's a court of law. The persons who are sitting inside are the retired justice of Calcutta High Court. I have been in Calcutta for the last 20 years. It's a common practice. You cannot deny any document. And They don't have a counter. They don't have any officer to whom to speak. ভিতর থেকে বলা হচ্ছে নাকি ভার্চুয়ালি হিয়ারিং হচ্ছে, তাই যে বা যারা আপনাদের অ্যাপ্লিকেশনটা ফাইল করে দিচ্ছে তাদের সঙ্গেও যোগাযোগে থাকবেন বোঝার জন্য যে কোনোভাবে ভার্চুয়াল হিয়ারিং এর ডাক আসলে সেটা কিভাবে করবেন, কিভাবে সম্ভব যদি আপনার কম্পিউটার নলেজ কম থাকে। আপাতত এটাই হচ্ছে দৃশ্য এই মহান বিল্ডিং এর, যার মধ্যে চলছে ট্রাইব্যুনালের প্রক্রিয়া। আর ভিতরে কি হচ্ছে আমরা সত্যি জানি না। বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে সফল হয়েছি, যেখানে মানুষ, অসহায় মানুষ, নিজের অসহায়তার গল্পটা আবারও রোদে পুড়ে ঘামে চপচপে ভিজে একটা উষ্ণ দুঃখের গল্প সবার সাথে শেয়ার করছে। ক্যামেরা রনি সাত্রাকে সঙ্গে নিয়ে কলকাতা জোকা থেকে আমি তমান সাহা, নিউজ দ্য ট্রুথ, এনটিভি বাংলার জন্য।